জাতীয় বার্নে চিকিৎসাধীন মাইলস্টোনে ৩৬ জনের মধ্যে ৪ জন আইসিইউতে, বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা স্বজনদের। জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে, আগামীকালের মধ্যে সব দলের কাছে পাঠানো হবে, জানালেন আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে একটা জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। আয় 15.5 কোটির বেশি, ব্যয় 4 কোটি 84 লাখ। এনসিপির জুলাই পদযাত্রা এখন নেত্রকোনায়, সমাবেশের মঞ্চ প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন নেতারা। গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও অন্তত 71 ফিলিস্তিনির। অনাহার আর অসুস্থতায় মৃত্যুর সংখ্যা বেড়ে 125। এবং এসি মিলানের কাছে 4-2 গোলে হারল লিভারপুল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে 2-1 গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। দেখছেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে পুরো খবর। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ 36 জন, ভর্তি আছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে 4 জন আইসিইউতে, 9 জন সিভিয়ার ও বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। এদের মধ্যে অন্তত 10 জন 1 সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দগ্ধ 2 জনের মৃত্যু হয় আর ছাড়পত্র পায় 2 শিক্ষার্থী। এদিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত রোগীরও আসা যাওয়া করছে। অ্যাম্বুলেন্সের শব্দ পেলেই আটকে ওঠেন অপেক্ষামান অভিভাবকরা। চোখে মুখে চিন্তা, এই বুঝি এলো নতুন কোনো মৃত্যুর খবর। স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষও চাইছে দ্রুত মাইলস্টোনে আহতরা সুস্থ হয়ে ওঠেন। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 36 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন চিকিৎসাধীন আছেন। বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বর্তমান অবস্থা কি এবং চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা সকালে সেই চিকিৎসকদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে লাইফ সাপোর্টে যে 4 জনকে দেওয়া হয়েছিল, আইসিইউটি ছিল, তাদেরকে মোটামুটি এখনো স্টেবল রয়েছে বলে তারা জানাচ্ছেন এবং একই সাথে যারা ঝুঁকিপূর্ণ 9 জন ছিল তাদেরকেও কিন্তু মোটামুটি অনেকটা সংখ্যামুক্ত বলা চলে এবং বাকি যে কয়েকজন রোগী ছিল 36 জনের মধ্যে তাদেরকেই কিন্তু আজকে অন্তত 3 থেকে 4 জনকে ছুটি দেওয়া হতে পারে বলে চিকিৎসকরা আমাদেরকে নিশ্চিত করেছেন। কিছুক্ষণ পরেই হয়তো তারা ছুটি দেবেন এবং এরপরেই আমরা যতটুকু জানতে পেরেছি 1টার পরে সাধারণত রোগীদের ছুটি হয়ে থাকে। এরপরে হয়তো পরিচালকের পক্ষ থেকে একটি ব্রিফ করা হতে পারে, তখন হয়তো উনি আরও বিস্তারিত জানাতে পারবেন। একই সাথে যে 9 জনকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছিল তাদের অন্তত 4 জনকে সাধারণ বেডে আজকে দেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যেহেতু প্রত্যেকটি রোগীরই কিন্তু আসলে আলাদা আলাদা কেস স্টাডি করা হচ্ছে এবং সেই সব কেস কিন্তু 4 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করা হয়েছে। তারা কিন্তু পুরো কেসগুলোকে পর্যালোচনা করছেন এবং কোন পদ্ধতিতে আসলে চিকিৎসা দিলে তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা দেখেছিলাম যে প্রথম দিনেই কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসক দল এসেছে, একই সাথে পরবর্তীতে ভারত এবং চীনের বিশেষজ্ঞ প্রতিনিধি দল কিন্তু তারা এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদের যাতে সর্বোচ্চ পরিমাণে সেবাটা নিশ্চিত করা যায়। একই সাথে এখানকার বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স যারা রয়েছেন তারাও কিন্তু এরকম বড় ধরনের ক্যাজুয়ালিটি এর আগে মোকাবেলা করেছে এবং বড় ধরনের এরকম একই সাথে অনেকগুলো রোগী মোকাবেলা করবার মতো তারা সক্ষমতা রয়েছে। ফলে যে সেখানে যখন বিশেষজ্ঞ আরও দেশের বাইরের বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন সেখানে বলাই চলে যে চিকিৎসায় কোনো রকম ত্রুটি তারা রাখছেন না এবং যদিও গতকালকে আমরা দেখেছিলাম যে 2 জন মৃত্যুর ঘটনা ঘটেছে এবং 2 জনই কিন্তু একজন শিক্ষার্থী তিনি তার কিন্তু 40% উপরে বার্ন হয়েছিল। একই সাথে আরেকজন স্কুলের কর্মচারী যিনি ছিলেন তারও কিন্তু প্রায় 90% উপরে বাড়ানো ছিল, অর্থাৎ তারাও কিন্তু
মোটামুটি রিকভার করার মতো ছিল না বলে কিন্তু তারা মৃত্যুবরণ করেছে এবং এমনটা কিন্তু তারা বলছেন। এবং যেহেতু শিশু ছিল ফলে তার শরীরের যে অংশগুলো পড়া গিয়েছিল সেগুলোতে কিন্তু দ্রুত ইনফেকশন ছড়িয়ে পড়ে, এই কারণে মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি, চিকিৎসকরা যেটি বলেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। গেল 18 সভায় 10টি বিষয় ঐকমত্য এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট আছে এবং 7টি বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 19তম দিনের আলোচনার শুরুতে কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, যে কোনো প্রক্রিয়ায় আলোচনা 31 জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। জাতীয় সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল সব রাজনৈতিক দলকে দেওয়া হবে, তার উপর দলগুলো মতামত দেবে বলেও জানান আলী রিয়াজ। সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আজ কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে এবং সূচনা বক্তব্যে কি জানালেন আলী রিয়াজ, বিস্তারিত জানাবেন। তো আজকের যেই বৈঠকটি শুরু হয়েছে, দ্বিতীয় দফার 19তম বৈঠক, সেই বৈঠকে কিন্তু নির্ধারিত বিষয় আছে 3টি। তবে আজকের যেই বৈঠক সেটির সূচনা বক্তব্যেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন যে শুধুমাত্র পূর্ব নির্ধারিত যে 3টি বিষয়, সেই 3টি বিষয়েই আজকের আলোচনা নির্ধারিত থাকবে না এবং আজকের আলোচনা অনেক দীর্ঘায়িত হবে এবং যতটুকু সম্ভব, এবং সেটি বলা হয়েছে রাত 10টা পর্যন্ত হলেও বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা অনুষ্ঠিত হবে। যদিও আজকের পূর্ব নির্ধারিত বিষয় হিসেবে রাখা হয়েছে রাষ্ট্রের মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ে একটি ইস্যু রাখা হয়েছে এবং পাশাপাশি পুলিশ সংস্কার নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি যেটি বলছিলেন যে 7টি বিষয়ে কিন্তু এর আগে পূর্ব আলোচিত হয়েছে, সেই বিষয়গুলো এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে। এবং যেটি জানানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে এখন পর্যন্ত 10টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে এবং 31 তারিখ পর্যন্ত আর মাত্র 2 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই যেভাবেই হোক আলোচনা শেষ করতে হবে, এমনটি কিন্তু তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এবং তিনি যেটি বলেছেন, প্রাথমিকভাবে জুলাই সনদের যেই খসড়া, সেই খসড়া কিন্তু রাজনৈতিক দলগুলোর হাতে আগামীকাল দেয়া হবে এবং রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট বড় কোনো যদি দ্বিমত না থাকে, সুস্পষ্ট মতামত থাকলে সেই মতামতগুলো উল্লেখ করে যাতে এই স্বল্প সময়ের মধ্যে জাতীয় জুলাই সনদ চূড়ান্ত করা যায়, সেই বিষয়টি কিন্তু চেষ্টা করা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এবং রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তাদের প্রতিনিধিদের প্রতি বারবার জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে যে এই যে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে এবং জাতীয় ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে ছাড় দিয়ে হলেও সেই ঐকমত্যের জায়গাটা যাতে রাজনৈতিক দলগুলো তৈরি করে তার জন্য কিন্তু সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। এবং ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলগুলো কথা বলবেন এবং আজকের যেই সুনির্দিষ্ট বিষয়গুলো রয়েছে, ইস্যু ভিত্তিক আলোচনার বাইরে আরও কোনো বিষয়ে আলোচনা হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু জানার জন্য আমাদের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। গেল বছর দলটির আয় হয়েছে 15,94,842 টাকা আর ব্যয় 4,80,04,823 টাকা।
উদ্ধৃত আছে 10,85,90,019 টাকা। রোববার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রি, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় করেছে। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার ইত্যাদি ছাপানোয়। রিজভী আরও বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। দিনের ভোট রাতে করেছিল। বর্তমান নির্বাচন কমিশনের কাছে জাতির প্রত্যাশা, তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন, যাতে কোনো ধরনের নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে, সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে কর্মসূচি শুরু হবে। এতে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের স্বাগত জানাতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। পদযাত্রা শেষে নেত্রকোনার জুলাই শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি নেতারা। এদিকে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষজন আছে, তাদের সাথে তাদের নির্দেশনা দিবে, আলোচনা করবে, কথা বলবে নেত্রকোনার মানুষের সাথে। নেত্রকোনার মানুষের দীর্ঘ এক প্রতীক্ষা ছিল, জুলাইয়ের সম্মুখ সারির সৈনিকদের সাথে কথা বলবে। নেতৃবৃন্দ আসছে, ওনারাও মাঠে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। আর জুলাই আহত যোদ্ধা যারা, ওনারাও আসছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের ভিড় কেমন, বিস্তারিত জানাবেন। আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে আজকে সারা দেশের মতো দেশ গড়তে এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু নেত্রকোনায় আজকে এসে পৌঁছেছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ। এই মাঠেই কিন্তু মঞ্চ তৈরি করেছেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এখানে কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ সিনিয়র নেতারা কিন্তু এই মঞ্চে বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যেই এই মাঠে কিন্তু এনসিপির নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ মানুষ কিন্তু এসে জড়ো হতে শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু পদযাত্রা নিয়ে এই কালেক্টরেট মাঠে এসে তারা প্রবেশ করবেন। তো আমি যদি একটু দেখাতে চাই যে আসলে সকাল 10টায় কিন্তু এখানে এই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, এখনো কিন্তু সেটি হয়নি। তারপর 11টায় কথা ছিল, কিন্তু নেতৃবৃন্দ আসতে একটু বিলম্ব হয়, তারা কিন্তু পরবর্তীতে 12টায় সময় দিয়েছেন। তো আমরা আশা করছি যে হয়তো 12:30টার মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে প্রবেশ করবেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু যারা শহীদ পরিবার রয়েছে সেই সব শহীদ পরিবারের লোকজনের সাথেও তারা কথা বলবেন। এবং জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির নেতা কর্মীরা কিন্তু বেশ উৎসুক, আগ্রহী হয়ে তারা দাঁড়িয়ে আছেন। এবং জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থাটির দিকে তারা লক্ষ্য রাখছেন। তো এই ছিল আমার কাছে জুলাই পদযাত্রার নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দেশের শীর্ষস্থানীয় যশোরের নোয়াপাড়া শিল্প গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে নোয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন।
দেশের শীর্ষস্থানীয় আমদানিকারী প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের যশোরের যে অবনগর অফিস আছে, এই অফিসে 18 জুলাই কিন্তু বোমা হামলার ঘটনা ঘটে এবং এই বোমা হামলার পরও এখনো অবধি কোনো আসামি কিন্তু আটক করতে পারেনি যার প্রতিবাদে আজকে অবনগরের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। আজ সকাল থেকে কিন্তু তারা অর্ধ দিবস কর্মবিরতি চলছে এবং আমরা এই মুহূর্তে আছি অবনগরের এলাকায়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নোয়াপাড়া এলাকার সার, কয়লা, খাদ্যশস্য ব্যবসায়ী সহ কিন্তু শ্রমিক, হ্যান্ডেল শ্রমিক সহ সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সমাবেশ করছে এবং তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে অতি দ্রুত কিন্তু এই হামলাকারীদেরকে আটক করতে হবে, অন্যথায় তারা কিন্তু এক দফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একটু বলে রাখি, গত 18 জুলাই ভোরে কিন্তু নোয়াপাড়া গ্রুপের যে অবনগর অফিসটা আছে, এই অফিসে কিন্তু দুর্বৃত্তকারীরা বোমা হামলা করে এবং এর পরেই কিন্তু ব্যবসায়ীদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে এবং দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে ব্যবসায়ীরা 2 দফা কর্মবিরতি করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে কর্মবিরতি চলছে। কিন্তু কোনো ধরনের কোনো আসামি কিন্তু এখন পর্যন্ত আটক করতে পারেনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বারবারই যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে অতি দ্রুত যদি আসলে আটক না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আতঙ্কে থাকবে। তখন অবনগর থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোরের নোয়াপাড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রাজধানীর গ্যান্ডারিয়া থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আরিফুল ইসলাম বাবু নামে এক সিএনজি গ্যারেজের কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর 5:30টার দিকে গ্যান্ডারিয়া দয়াগঞ্জ রেললাইন কলসওয়ালা বাড়ির নিচে এই ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক 8টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহত বাবুর স্ত্রী আয়েশা আক্তার জানান, ওদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। বর্তমানে মীর হাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকেন এবং বাবু স্থানীয় সিএনজি গ্যারেজের কাজ করত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গাজীপুরের বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে আরএকে সিরামিক নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। রোববার সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত শ্রীপুর উপজেলার চৌনা বাজার এলাকায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত বেতনের সঙ্গে ইনক্রিমেন্ট আগস্ট মাসের 1 তারিখের মধ্যে পরিশোধের কথা ছিল, কিন্তু মালিক পক্ষ তা সেপ্টেম্বরে দেওয়ার নোটিশ টানালে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ সময় তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক আছে, করে না, আরো কি করে যাবো, গেট খোলা, আরো কিছু করলে গেট খোলা, বেতন বাড়ে না। এবার যে বেতন আছে আমরা বেতনে হুসে না, যে কষ্ট আমরা এই কষ্ট মাইনে আমরা হয় না, সংসার চালাই তারি না। বাইরে তো লোক আনলে বাড়তি বেতন জানে, আমরা তো বাড়তি বেতন ধরে না, এই জন্য আমরা আন্দোলন নামছি। ইঞ্জুরি হইলে কিন্তু আমাদের কোনো সঠিক সুস্থ চিকিৎসা দেওয়া হয় না। বিভিন্ন লোকজন, অসুস্থ লোকজন, অ্যাম্বুলেন্স এবং মহাসড়কের যানজটের সৃষ্টি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেই। এখন রাস্তা 8টার থেকে স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 5 জন হাতে নাতে গ্রেফতার হয়েছেন। সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠন দুটি। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়ি এটি। গেল 17 জুলাই রাজধানীর গুলশানের 83 নম্বর রোডের এ বাড়ি থেকে চাঁদা নিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু।
সেদিন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা দাবি করে 10 লাখ টাকা আদায় করে তারা। পরে শনিবার রাতে ফের ওই বাড়িতে রিয়াদের নেতৃত্বে ওই 5 জন চাঁদার দ্বিতীয় কিস্তি ও স্বর্ণালংকার আদায় করতে গেলে সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ 5 জনকে আটক করা হয়। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। আটক 5 জন হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, সাদমান সাদাব, সাকাদাউন সিয়াম, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। গ্রেপ্তার 5 জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। প্রপার একদম যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে। ওই প্রবাসী, অস্ট্রেলিয়ান প্রবাসী, তিনি বাদী একটি অভিযোগ দাখিল করছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা মামলা রুজু করব। গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সোলাইমানকে বহিষ্কার করেছে সংগঠনটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বর্ষাকাল সাধারণত মরিচ চাষের উপযুক্ত সময় নয়, কিন্তু মৌলভীবাজারে জুড়ি উপজেলায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন কৃষক আব্দুল মতিন। স্বল্প ব্যয়ে চাষ করে ইতোমধ্যেই তুলেছেন পুঁজির 3 গুণ। সহকর্মী সালে এলাহি কুটিয়ের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন মাকতুরা মিতি। যেখানে বর্ষাকালের ভেজা জমিতে চাষে দ্বিধায় থাকেন অনেকেই, সেখানেই মালচিং পদ্ধতি ব্যবহার করে সফলতার গল্প লিখছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগরের কৃষক আব্দুল মতিন। 1.5 বিঘা জমিতে 80,000 টাকা খরচ করে 3 ধাপে উৎপাদন করেছেন 800 কেজি মরিচ, বিক্রি করেছেন 1,70,000 টাকায়। হাইব্রিড বিজলি 2022 জাতের মরিচে মাত্র 2 মাসেই গাছে ফল ধরেছে। এই মুহূর্তে মরিচের মৌসুম না হয় বাজারে চাহিদাও বেশি, দামও ভালো। আগামী 4 থেকে 5 মাস পর্যন্ত মরিচ বিক্রি করতে পারবেন বলে আশাবাদী এই পরিশ্রমী কৃষক। সবাই শীতকালে মরিচ চাষ করে, আমি গ্রীষ্মকালে মালচিং দিয়ে মরিচ চাষ করেছি। 1.5 বিঘাতে আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 80,000 টাকার মতন, আর এখন পর্যন্ত আমি 800 কেজি মতন মরিচ বিক্রি করেছি। প্রতিটি গাছ থেকে পাওয়া যাচ্ছে 1 থেকে 2 কেজি মরিচ। মাঠে মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 220 টাকা। এখন থেকে আরো আপনার 4 মাস মরিচ পারতে পারবো আমরা 250-300 কেজি করে। মরিচ চাষ করিয়া মতিন ভাই খুব লাভবান হয়েছে। আগামী দিন ইনশাআল্লাহ আমিও চাষ করতাম। মালচিং পদ্ধতিতে বর্ষাকালে মরিচ চাষ এলাকায় সাড়া ফেলেছে। বর্ষাকালে আমাদের এখানে মরিচ চাষ একটু কমই হয়, কিন্তু ওনার সফলতা দেখে আমিও চাই যে আমার বাড়ির আঙিনে আমি একটু মরিচ চাষ করতে ইচ্ছুক। আমার মালচিং পদ্ধতিতে বর্ষাকালে মরিচ চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জুড়ি উপজেলায় অসময়ে মরিচ চাষ হচ্ছে এবং আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং সহযোগিতা করছি। আমাদের এই কৃষককে দেখে অন্য কৃষকরা ভবিষ্যতে উদ্বুদ্ধ হবে। প্রযুক্তি ও পরিকল্পনার সঠিক প্রয়োগ হলে মরিচের মতো মৌসুম বহির্ভূত ফসলও হতে পারে লাভজনক। মৌলভীবাজারের এই কৃষক তা প্রমাণ করেছেন। মাকতুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বেড়েছে শরীয়তপুরের জাজিরার নাউটোবা এলাকায়। এতদিন পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ ভাঙলেও এখন ভাঙছে ডান্তির রক্ষাবাদ প্রকল্প এলাকা। শুক্রবার রাতে নতুন করে অন্তত 250 মিটার জায়গা নদী গর্ভে বিলীন হয়েছে। এতে বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকেই। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন।
জাজিরার উকুলউদ্দিন মুন্সিকান্দি এলাকার রোকেয়া বেগম শুক্রবার রাতে স্বামী সন্তান নিয়ে নিশ্চিত মনে ঘুমাচ্ছিলেন বসত ঘরে। হঠাৎ করেই নদী ভাঙন দেখা দেয় তার বাড়ির পেছনে। কিছু না বোঝার আগেই নদী গর্ভে বিলীন হয়ে যায় তার বসত ঘর। কোনো মতে জীবন নিয়ে বের হতে পারলেও হারিয়েছেন মাথা গজার ঠাই সহ সকল সহায় সম্বল। আমার ঘর বাড়ি সব নদীতে ভেঙে নিয়ে গেছে, কিছু দপ্তরে নাই, ধরনের সময়ও পাই নাই। রাত্রে সব মানে ভোর রাত্রে আরম্ভ হয়েছে ভাঙ্গা, এর মধ্যে মানুষজন চাপ পাইয়া কিছু দপ্তরে নেই, সব নদীতে নিয়ে গেছে। 5টা ঘর নিচে, ঘরের কিছু সরাইতারি নাই, সরাইনের সুযোগও নাই, মানে এককালে দ্রুত নদী ভাঙ্গনে নিয়ে গেল গা। রোকেয়া বেগমের মতো একই দশা ওই এলাকার আইনাল মাতবর, রুবেল, মাহবুব সহ আরো 5টি পরিবারের। তারাও হারিয়েছেন বসত ঘর। আবার অনেকে ভাঙন আতঙ্কে আগে থেকেই সরিয়ে নিচ্ছেন বসত বাড়ি। তাদের অভিযোগ 3 দিন আগে ভাঙনের তীব্রতা সম্পর্কে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তাই ভাঙনে হারিয়েছেন তাদের সহায় সম্বল। কিছু নাই, ঘর দুয়ার তামান নেগেলকে গাঙ্গে এই জায়গায় বেড়িবান্ধে কাজ আইছে, কিন্তু বেড়িবান্ধে কাজের কোনো লোক আসে না। এই জায়গায় কোনো কিছু ভালাই না, একটা পাথর কও, একটা বস্তা কও বা কিছু ভালাই না। আগে এখানে ভাঙন দেখা দিয়েছিল, তখন পানি উন্নয়ন বোর্ডে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো ধরনের ভাঙন প্রতিরোধ পদক্ষেপ নেয়নি। পানি উন্নয়ন বোর্ডে থেকে লোক আসছিল, আইসা দেখে ঠিক গেছে, কইছে কালকে দিনের ভিতরে বস্তা ফালাইবো। তো এরপরে 3 দিন চলে যেতেছে, 3 দিনের ভিতরে আর আসে নাই। ভাঙন ঠেকাতে তীর রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় দ্রুত জিও ব্যাগ ডাম্পিং এর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ওই অংশটা আমাদের প্রকল্প এরিয়ার বাইরে, আমরা তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে আমরা জরুরি ভিত্তিতে ওইখানে কাজ করতেছি। 869 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের প্রায় 9 কিলোমিটার অংশের মধ্যে কাজ শেষ হয়েছে মাত্র 36 ভাগ। বাঁধটির কাজ সম্পন্ন হলে নদী ভাঙন থেকে স্থায়ী সমাধান মিলবে জাজিরাবাসীর, এমন প্রত্যাশা সবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।